প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদেরকে শোনাবো সাদাত হোসেনের লেখা গল্প সরীসৃপ। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। বিড়ালটা কদিন ধরে মাছ খাচ্ছে না। বিষয়টা চিন্তার। তা মতিন মিয়া চিহ্নিত। তার ধারণা মাছে আজকাল ফরমালিন বেড়ে গেছে। এ কারণেই বিড়ালটা মাছ খেতে চাইছে না, বরং মাছের চেয়ে তার কাটার প্রতি আগ্রহ বেশি। বিড়ালের খাদ্য হিসেবে কাটার জুড়ি নেই। সমস্যা হচ্ছে, এ বাড়িতে কাটার মূল ভাগীদার মতিন মিয়া নিজে। সে মাছের সঙ্গে কাটাও খায়, বিশেষত কড়া করে ভাজা মাছের ভেতরের কুড়মুড়ে কাটা। একটু সাবধানে মাঝখানে ভাঙে, আধখানা মুখে পুরে দিতে হয়। তারপর খুব সতর্কতার সঙ্গে চিবাতে হয়। কিছুক্ষণ চিবালেই ওই শুষ্ক রুক্ষ কাটির মতো কাটার ভেতর থেকে কিভাবে কিভাবে যেন মাজ্জার মতো খানিক রসালো নোনতা স্বাদযুক্ত তরল বের হয়ে আসে। সেটুকু ভারী উপাদেয়। ওই স্বাদ মতিন মিয়ার পছন্দ। আর পছন্দ বলেই বিড়ালটাকে খুব আদর করে মাছ খেতে দেয় সে। মতিন মিয়া ভেবেছিল বিড়ালটা এতে খুশিই হবে। তা হবারও কথা। এই জগতে কটা বিড়ালই বা কাটার বদলে মাছ খেতে পায়? সকলেই তো সেই মানুষের এঁটো চুষে চিবিয়ে ছিবড়ে বানিয়ে ফেলা কাটা হাড়গোড়া খেতে পায়। মতিন মিয়া সেখানে তেল মশলা দিয়ে ভালো করে রেঁধে চামচে ছাড়িয়ে নরম তুলতুলে রসালো মাছ খেতে দেয় বিড়ালটাকে। সমস্যা হচ্ছে, সেই মাছ আর আজকাল সে মুখেই তোলে না। মতিন মিয়া যখন ঘুমায় রাতে, তখন সে পায়ের কাছে এসে গা ঘষতে থাকে আর মিউ মিউ করে ডাকতে থাকে। বিষয়টা মতিন মিয়ার ভীষণ অপছন্দের। সে সামান্য শব্দ হলেও ঘুমাতে পারে না। আর এ তো পায়ে পায়ে ঘষাঘষি, ডাকাডাকি। রাজ্যের বিরক্তি নিয়ে উঠে বসে সে। বিড়ালটার কাছে এটা সেটা জানতে চায়, কিন্তু বিড়ালটা কেমন উদ্ধত দৃষ্টিতে তাকায়। ওই দৃষ্টি দেখে অস্বস্তি হতে থাকে মতিন মিয়ার। এই মাঝরাত্রিরে একা বাড়িতে খানিক ভয়ও হয়, নিঃসঙ্গ লাগে। কিন্তু কি করবে? ছেলে মেয়ের পড়াশোনার জন্য তার স্ত্রীকে থাকতে হয় ঢাকায়। মতিন মিয়া মফস্বলে ছোট চাকরি করে। তার উপার্জনের উৎসও এই। ফলে আলাদা থাকতে কষ্ট হলেও সন্তানদের উন্নত পড়াশোনা, নিশ্চিন্ত নিরাপদ ভবিষ্যতের জন্য এতটুকু বিচ্ছিন্নতা সে মেনেই নেয়। কিন্তু আজ যেন একটু বেশি এলোমেলো লাগে তার। সে বেশিক্ষণ বিড়ালটার ওই চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না। চোখ সরিয়ে নেয়। কিন্তু সঙ্গে সঙ্গেই একটা পেটমোটো চর্বিযুক্ত ইঁদুর চোখে পড়ে। তার থেকে সামান্য দূরে আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তবে ইঁদুরটার এত কাছে অমন হোদল কুতুকুতু একটা বিড়াল থাকার পরও যেন কোনো ভয়ডর নেই তার। বিষয়টাতে ভারী অবাক হয় মতিন মিয়া। তবে কিছু বলে না। মজার ব্যাপার হচ্ছে, তাকে আরো অবাক করে দিয়ে বিড়ালটাও চুপচাপ বসে থাকে। ইঁদুরটার দিকে ফিরেও তাকায় না। যেন মাছের মতো ইঁদুরেও তার অরুচি ধরেছে। মতিন মিয়া বিস্মিত ভঙ্গিতে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই ইঁদুরটা তার দিকে মুখ ফিরিয়ে বলে, আপনার খুব সমস্যা হয়ে গেল না? কি সমস্যা? মতিন মিয়া জিজ্ঞেস করে। এই যে বিড়ালবাবু আর মাছ খাচ্ছে না। হুম, তা একটু হয়েছে বই কি। এই জন্য আমরা দুঃখিত। তোমরা কারা? আমরা ইঁদুর সমাজ। ও, তা তোমরা দুঃখিত কেন? আমরা চেয়েছিলাম মাংসের প্রতি বিড়ালের অরুচি হোক। তাতে তোমাদের লাভ? তাহলে আমাদের দেখলেই আর ওভাবে দাঁত মুখ খিচিয়ে তেড়ে আসবে না। বিড়ালদের কাছে তো আমরা এক একজন স্রেফ মাংসের দলা। কথাটা মতিন মিয়া ভাবল। ইঁদুর মন্দ বলেনি। সে তার নিজের নিরাপত্তার কথা ভেবেছে। সমস্যা হচ্ছে, জগতের নিয়ম এই যে একজনের অতিরিক্ত নিরাপত্তার বেশিরভাগ সময়ই অন্যদেরকে অনিরাপদ করে তোলে। সে বলল, সেক্ষেত্রে বিড়াল না হয় মাংস খাওয়াটা ছেড়ে দেবে, কিন্তু মাছ কেন? তার কাছে মাংসও যা, মাছও তা। কাটা কিংবা হাড়টাই কেবল আলাদা। ও,
বলে দীর্ঘশ্বাস ফেলল মতিন মিয়া। তাহলে এখন উপায়? কিসের উপায়? আমার। তোমাদের মাংসে অরুচি ধরাতে গিয়ে তো আমার খাবারের ওপর চাপ বাড়িয়ে দিলে। এখন আমি কি করব? আমায় একটা উপায় বলে দাও, যাতে আমি ওকে কাঁটায় অরুচি ধরিয়ে দিতে পারি। আপনি কাঁটা খাওয়া বাদ দিলেই তো পারেন। আপনার খাবার তো কাঁটা নয়, মাছ। তাহলে কাঁটা কেন খাচ্ছেন? খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, বিড়বিড় করে কথাটা বলল মতিন মিয়া। তবে ইঁদুরটা তা বুঝল কিনা বোঝা গেল না। সে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে আচমকা শুরুত করে পাইপের ভেতর ঢুকে গেল। ফিরল পরদিন রাতে। তারপর বলল, আপনি কিসে রুচি ধরাতে চান? তাই ভাবছি, কিন্তু আমি যেটা চাইব সেটাই হবে। মতিন মিয়া চিহ্নিত মুখে বলল, হবে। তাহলে মাছের আগ্রহই বাড়িয়ে দাও। উফ, যেন বিরক্ত হলো ইঁদুরটা। বলল, তাহলে তো সেই আগের সমস্যায়। বললাম না, বিড়ালদের কাছে মাছও যা মাংসও তা। তখন তো আবার মাংসের উপর আগ্রহ বেড়ে যাবে। আমরাও পড়ব বিপদে। অনেক কষ্টে হাতে পায়ে ধরে রুচি বদলেছি। মতিন মিয়া ভালো সমস্যায় পড়ল। সে এখন কি করবে? আরো 2টা দিন ভাবার সময় চেয়ে নিল সে। কিন্তু পরদিন দেখল তার ঘরের মেঝেই এখানে সেখানে ছোট ছোট মাংসের পিণ্ড পড়ে আছে। সেই পিণ্ড জুড়ে ইঁদুরের শরীরের লোমের মতো লোম। মতিন মিয়া একটি মাংসের দলা দেখবে বলে যেই হাত বাড়ালো, অমনি দলাটা নড়ে উঠল। তারপর সরে গিয়ে বলল, কি কাণ্ড হলো বলুন তো? কি কাণ্ড? বিড়ালটা তো আমাদের এই অবস্থা করে ফেলেছে। আপনি কি বুঝতে পারছেন আমরা কারা? আমরা ইঁদুরেরা। মতিন মিয়া এতক্ষণে বুঝল, এগুলো সব ইঁদুর। মাংস না খেলেও বিড়ালটা তাদের শরীরের ভেতর থেকে হাড়গোড় বের করে খেয়ে ফেলেছে। ইঁদুরটা বলল, এখন আমরা কি করি বলুন তো? কি করবে? এই যে আমাদের শরীরের হাড়গোড় নেই, আর হাড়গোড় নেই বলে নিজেদের পায়ে দাঁড়াতে পারি না, মাথা উঁচু করে দেখতে পারি না। সারাক্ষণ এভাবে মাটির সঙ্গে মিশে থাকি, গড়িয়ে গড়িয়ে চলি। মতিন মিয়া কথা বলল না, চুপ করে রইল। ইঁদুরটা বলল, একটা সুবিধা অবশ্য হয়েছে। কি সুবিধা? এই যে শরীরে হাড় নেই, মেরুদণ্ড নেই, তাই জলবং তরলং হয়ে গেছি, নরম তুলতুলে। এখন যে কোনো জায়গায় ফিট হয়ে যায়। এই ধরুন, সরু গোল পাইপ, চারকোনা ছিদ্র, বিছানার তলা, ঘটি, বাটি, মেঝে, যা যেখানে আছে সেখানেই শুরুত করে ঢুকে যেতে পারি, ফিট হতে পারি। আগে তো সেটা পারতাম না। শরীরে হাড় থাকলে নানা অসুবিধে, বুঝলেন কি না? মতিন মিয়ার ধারণা সে বুঝেছে। সে মিনমিন করে বলল, তার মানে এখন সব ঠিকঠাক? হুম, ঠিকঠাক। বলে যেন একটু থামল ইঁদুরটা। তারপর ইতস্তত ভঙ্গিতে বলল, না মানে, একটু সমস্যা তো আছেই। কি সমস্যা? এই ধরেন, মাথা উঁচু করে কথা বলতে পারি না, ঘাড় উঁচু করে তাকাতে পারি না, মেরুদণ্ড বলতে কিছু নেই। এইটুকুই যা সমস্যা। তবে তাতেও যে খুব ঝামেলা হচ্ছে তা কিন্তু নয়। আসল কথা হলো, বিড়ালের সঙ্গে যুদ্ধ করে তো আর টিকে থাকতে হচ্ছে না। এখন নিরাপদ, ভয়ডরহীন, নিশ্চিত একটা জীবন। এমন নিশ্চিন্ত জীবন পেলে মাথা উঁচু করে দাঁড়ানোর আর দরকারটাই বা কি? কথাটা হট করে কানে বিঁধল মতিন মিয়ার। সেই দিন আর কথা বলল না সে। তবে রাতে ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। তার সামনে বড়সড় একটা বাঘ। বাঘটা দেখতে অনেকটা ওই বিড়ালের মতোই, তবে তার চেহারায় যেন পরিচিত কোনো মানুষের ছাপ। মতিন মিয়া অবশ্য সেই চেহারাটা মনে করার সময় পেল না। তার আগেই বাঘটা আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর শরীরের মাংসগুলো চিরে আলাদা করে ভেতর থেকে বের করে আনলো তার শিরদাঁড়টা। তারপর শিরদাঁড়টার হাড়গুলো মুড়ির মতো কুড়মুড় করে খেতে লাগলো। তীব্র যন্ত্রণায় মতিন মিয়ার শরীরটা কুঁকড়ে উঠল। তবে যন্ত্রণা বেশিক্ষণ রইল না। খানিক বাদে সে আবিষ্কার করল, একটা খুব শীতল, শান্তিপূর্ণ অনুভব তার শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। সমস্যা হচ্ছে, এরপর আর উঠে দাঁড়াতে পারল না সে। শিরদাঁড়হীন মানুষ
সোজা হয়ে দাঁড়াবে কি করে? সেও তখন ওই ইঁদুরগুলোর মতোই একতাল মাংসপিণ্ড হয়ে মাটির সঙ্গে মিশে যেতে থাকল। বিদঘুটে এই স্বপ্ন ভাঙলেও বিষয়টা কিছুতে মাথা থেকে তাড়াতে পারল না মতিন মিয়া। ঘুম থেকে উঠে বেশ কয়েকবার নিজের পিঠে হাত দিয়ে বোঝার চেষ্টা করল তার মেরুদণ্ডের হাড়গুলো ঠিকঠাক জায়গা মতো আছে কিনা, শির দ্বারা সোজা করে দাঁড়াতে পারছে কিনা, গলা উঁচু করে তাকাতে পারছে কিনা। সবকিছু ঠিকই আছে, কিন্তু সারাক্ষণই কি যেন এক অস্বস্তি তাকে তাড়া করে বেড়াতে লাগলো। পরদিন অফিসে ঝিম মেরে বসে রইল সে। সন্ধ্যার আগে আগে হঠাৎ বড় স্যার তাকে ডাকলেন। তারপর একথা সে কথার পর বললেন, কি ব্যাপার মতিন সাহেব, ওই ফাইলটা এখনো ছাড়েননি? ওই যে ওই দিন বললাম। মতিন মিয়ার খুব বলতে ইচ্ছে করছিল, স্যার, ওই ফাইলটা আমি ছাড়তে পারবো না। ওটাতে বিস্তর ঝামেলা আছে, ফাঁক ফোকর আছে, ওতে বড় ক্ষতি হয়ে যাবে স্যার। কিন্তু কথাটা সে বলতে পারল না। তার আগেই বড় স্যার একটা খাম বাড়িয়ে দিলেন তার দিকে। তারপর বললেন, ছেড়ে দিন মতিন সাহেব, ফাইলটা খুব আর্জেন্ট, আজই ছেড়ে দিন। আর এই যে, এই নিন, এটা আপনার ভাগের। মতিন মিয়া খুব করে চাইছিল খামটা না নিতে, স্যারকে ফিরিয়ে দিতে। তারপর শিরদাঁড়া সোজা করে, ঘাড় শক্ত করে, মাথা উঁচু করে না বলতে। কিন্তু পারল না সে। একটা যুদ্ধহীন নিশ্চিন্ত নিরাপদ জীবনের জন্য এইসব খামটাম খুব দরকার। গতরাতে স্বপ্নে দেখা সেই বাঘটার কথা হঠাৎ মনে পড়ে গেল তার। বড় স্যারকে অবিকল সেই বাঘটার মতো লাগছে, যে তার শিরদাঁড়ার হাড়গুলো কুড়মুড় করে চিবিয়ে খেয়েছিল। মতিন মিয়া চেয়ার ছেড়ে নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। মাথা উঁচু করে তাকাতে চাইল, কথা বলতে চেষ্টা করল ঘাড় উঁচিয়ে, কিন্তু পারল না। সে হঠাৎ আবিষ্কার করল তার শরীরটা হাড়হীন মাংসের দলার মতো এলিয়ে পড়ছে, মিশে যাচ্ছে ওই চেয়ারের আদলার খামের শরীরের সঙ্গে। সে অনেক চেষ্টা করেও আর তার শিরদাঁড়া সোজা করে টান টান হয়ে বসতে কিংবা দাঁড়াতে পারল না। বরং একতাল মাংসপিণ্ডের মতো চেয়ারের পায়া বেয়ে নেমে যেতে লাগলো নিচে, আরও নিচে, তারপর মেঝের সঙ্গে মিশে সরীসৃপের মতো বুকে হেঁটে হেঁটে ফিরে আসতে লাগলো তার ঘরে। অফিস থেকে বাড়ি ফেরার পথে ঘটল আরেক ঘটনা। মতিন মিয়া দেখল কিসের একটা মিছিল যেন আসছে। কাছে আসতেই বুঝল সরকার আরেক দফা তেল, চাল, নুনের দাম বাড়িয়েছে। তার প্রতিবাদে ভোকা মিছিল দেখে ভারী বিরক্ত লাগলো তার। রাস্তাঘাট বন্ধ করে এসব কি হচ্ছে, কি করছে এরা? এহ, যত সব গরিবের দল। একটু দাম বাড়লে কি এমন ক্ষতি হয়? সে সতর্ক ভঙ্গিতে নিজের প্যান্টের পকেটে হাত দিল। না, খামখানা ঠিকঠাকই আছে, যথেষ্ট মোটা। বড় ছেলের খুব শখ বিদেশে পড়তে যাবে। এবার যে করেই হোক তার শখ পূরণ করতেই হবে। মতিন মিয়া চট করে মাটির সঙ্গে মিশে গেল। তারপর মাংসের দলার মতো ঘুরিয়ে ঘুরিয়ে এড়িয়ে চলে এলো মিছিলটা। তারপর ঢুকে গেল একটা পাইপের ভেতর, তারপর একটা নালা, তারপর একটা গর্ত। এমনকি বড় বাজারের মাছের আড়তের বেড়ার ফাঁক গলেও চলে আসতে পারল সে। খানিক সামনে এগুতেই কলেজ ক্যাম্পাস। সেখানে আরেক ঝামেলা। সরকারি দলের এক ছাত্রনেতা একটি মেয়েকে ধর্ষণ করেছে। সেই ধর্ষণের বিচারের দাবিতে ছেলেমেয়েরা একাট্টা হয়েছে। তারা অনশন ধর্মঘট করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকেরাও। তারা ধর্ষকের বিচার চান। অনশনরত ছেলেমেয়েগুলোর অবস্থা খুবই খারাপ। তাদের চোখ মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, কিন্তু সেসবে যেন ক্ষমতাসীনদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা বরং তাদের ক্যাডার বাহিনী ও পুলিশ পাঠিয়ে আন্দোলনরত ছেলে মেয়েদের উপর হামলা শুরু করেছে। নৃশংস সেই হামলা দৃশ্যটা দেখে মতিন মিয়া আঁতকে উঠল। এ কি অনাচার! তার নিজেরও তো একটি মেয়ে আছে, মান্তাহা, বিশ্ববিদ্যালয়ে পড়ে। যদি মান্তাহার সঙ্গে এমন কিছু ঘটত
তাহলে সে কি করত? নিশ্চয়ই ঘরে বসে থাকতো না, রাস্তায় নেমে আসতো। কিন্তু এই যে এখন সে কিছুই করছে না, অথচ তার চোখের সামনেই ওই তো প্রায় মাঝ বয়স পেরিয়ে যাওয়া অভিভাবকরা কি অসীম সাহসিকতা ও মমতা নিয়েই না প্রতিবাদী ছেলে মেয়েগুলোর সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়ালেন। এই অন্যায় কিছুতেই মেনে নেবেন না তারা। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত এই দাবিকে এভাবে বল প্রয়োগ করে দমন করতে দেবেন না। তাদের নিজেদের ঘরেও তো মেয়ে সন্তান আছে। তাদের ক্ষেত্রেও তো এমন ঘটনা ঘটতে পারে বা পারত। এ কারণেই সকলে রুখে দাঁড়িয়েছেন। ছাত্রছাত্রীদের আগলে রেখে তাদের সামনে গিয়ে প্রতিরক্ষাব্যূহ তৈরি করেছেন। তারপর সমস্বরে স্লোগান দিতে শুরু করেছেন ধর্ষকের বিরুদ্ধে, আক্রমণকারীদের বিরুদ্ধে। কি আগুনঝরা সেই স্লোগান! মতিন মিয়ার রক্ত হঠাৎ গরম হয়ে উঠল। তার মনে হলো সে কিছুতেই এখান থেকে চুপি চুপি সটকে পড়তে পারবে না। এই আন্দোলন তারও আন্দোলন, এই প্রতিবাদে সামিল হওয়া তারও কর্তব্য। সেও ওই লোকগুলোর মতোই সিনা টান টান করে, মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে এই ভয়াবহ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। অন্তত নিজের মেয়েটির কথা ভেবে হলেও চায়। কিন্তু মতিন মিয়া সোজা হয়ে দাঁড়াতে গিয়ে অকস্মাৎ আবিষ্কার করল সে সোজা হতে পারছে না, দাঁড়াতেও না। এমনকি ঘাড় তুলে মাথা উঁচু করে একটা কথাও পর্যন্ত বলতে পারছে না। প্রতিবাদ করা তো ঢের দূরের ব্যাপার। অবশ্য পারবেই বা কি করে? তার শরীরে তো কোনো হাড়ই নেই, নেই মেরুদণ্ডও। হাড় মেরুদণ্ডহীন একজন মানুষ কি করে প্রতিবাদ করবে? কি করে রুখে দাঁড়াবে অন্যায়ের বিরুদ্ধে? অবশ্য এসব করতে গেলে নানা ঝামেলাও আছে। দেখা গেল পুলিশ তাকে ধরে নিয়ে গেল কিংবা আহত করল। তার চেয়ে বরং চুপি চুপি সটকে পড়াই ভালো। এসব করে এই দেশে কিছুই বদলানো যাবে না, শুধু শুধু নিজের ক্ষতি। তার চেয়ে বড় সাহেবের কথা মতো চললে আরো বেশ কিছু পেটমোটা খাম পাওয়া যাবে। তখন ছেলের সঙ্গে মেয়েটিকেও বিদেশে পাঠিয়ে দেওয়া যাবে, নিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ। কথাটা ভাবতেই মতিন মিয়া আবার মাটির সঙ্গে মিশে গেল। তারপর সুরুৎ করে নেমে গেল ময়লার ড্রেনে। তারপর নোংরা জলের সঙ্গে ভেসে ভেসে পেরিয়ে গেল জায়গাটা। আহা, কি শান্তি! বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ সে মাংসের দলা ইঁদুরটার কথা খুব মনে পড়তে লাগলো তার। একটা নিশ্চিন্ত জীবন পেলে মাথা উঁচু করে দাঁড়ানোর আর দরকারটাই বা কি? রাতে অবশ্য সহসা ঘুম হলো না মতিন মিয়ার। সে অবচেতনেই অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলো ইঁদুরটার জন্য। তাই ইঁদুরটা এলো, ঠিক তার আগের মতোই অবিকল এতকাল মাংসপিণ্ডের মতো গড়িয়ে গড়িয়ে এলো। তারপর তার শরীরের সঙ্গে প্রায় মিশে যেতে থাকল। মতিন মিয়া চোখ তুলে তাকালো। কি আশ্চর্য! তাদের দুজনকে আর আলাদা করা যাচ্ছে না। তবে তার চোখে চোখ পড়তেই ইঁদুরটা হাসল, তির্যক হাসি। তারপর বলল, কি মশাই, এবার বুঝলেন তো শরীরে হাড় মেরুদণ্ড না থাকার কি সুবিধে? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা গল্প সরীসৃপ। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।